কালকের যে কেসটা ছিল, কেসটা হচ্ছে 37 বছর বয়সী একজন পুরুষ রোগী ফিস্চুলার সমস্যার চিকিৎসার জন্য এসেছিলেন। 7-8 বছর থেকে ফিস্চুলার সমস্যা আছে। এখন সে চিকিৎসা করাতে এসে তাড়াতাড়ি সারানোর জন্য বারবার চাপ দিয়েই যাচ্ছেন। আমি জিজ্ঞাসা করলাম যে আপনার সমস্যা 7-8 বছর ধরে আছে, এতদিন চিকিৎসা করেননি, তাহলে এখন কেন তাড়াতাড়ি সারানোর জন্য বারবার বলছেন? তখন রুগী বললেন, এই প্রশ্ন করার পিছনে আমার যে উদ্দেশ্য ছিল যে এ কেন তাড়াতাড়ি এই পরিস্থিতি থেকে বার হতে চাইছেন, এই পরিস্থিতি থেকে কেন তাড়াতাড়ি বার হতে চাইছেন, কি তার সমস্যা সৃষ্টি করছে, সেটা ভালো করে জানার জন্য এই কোশ্চেন আমি করেছিলাম। তো তিনি বললেন যে এতদিন মাঝে মাঝে ব্যথা করতো, 1-2 দিন পর ঠিক হয়ে যেত, কিন্তু এবার 10-12 দিন হয়ে গেল ব্যথা যাচ্ছে না, সব সময় ভিতরে কিটকিট করে যন্ত্রণা করছে, আমার খুব ভয় লাগছে। ভিতরে কিটকিট করে যন্ত্রণা করছে, আমার খুব ভয় লাগছে। এটা একটি লক্ষণ, ভয় লাগছে, এটা একটি লক্ষণ। কেন? এটা হলো অল্টার্ড সিমটম। সুস্থ অবস্থায় তার এই ভয়টা লাগে না, এখন তার ভয় লাগছে। তাহলে কিসের ভয় লাগছে সেটা সম্বন্ধে স্পষ্ট ধারণা নিতে হবে, সেটার সম্বন্ধে স্পষ্ট ধারণা নিতে হবে। যার জন্য যার জন্য আমি এই প্রশ্ন করেছিলাম। তারপরে কি হলো? আমি জিজ্ঞাসা করলাম যে কিসের ভয়? এরকম হলে তো ক্যান্সার হয়ে যায়। পেশেন্ট কি বললেন? এরকম হলে তো ক্যান্সার হয়ে যায়। আবার আমি জিজ্ঞাসা করলাম যে ক্যান্সার হলে কি হবে? তিনি বললেন ক্যান্সার হলে অনেক যন্ত্রণা, সারতে চায় না, কেমো দিতে হয়, সে অনেক কষ্ট, আমি কষ্ট সহ্য করতে পারি না। আমি জিজ্ঞাসা করলাম ফিস্চুলা হলেই ক্যান্সার হবে, এই ধারণা আপনার কেমন করে হলো রোগী? আমার এক আত্মীয়ের নখের কোণে পুঁজ পড়তে পড়তে ক্যান্সার হয়ে মারা গেছে। ডাক্তারবাবু, আমার কি কিছু পরীক্ষা করার দরকার আছে? থাকলে বলবেন, করিয়ে নেব। আপনার সমস্যা, আপনার সমস্যার ব্যাপারে কারোর সঙ্গে আলোচনা করেছেন রোগী? কার সঙ্গে আর বলবো? আমার স্ত্রীকে বারবার বলি, যখন যা হয় সবই আমার স্ত্রীকে বলি, আমার স্ত্রীকে বারবার বলি, আমার স্ত্রীকে বারবার বলি। খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, বারবার বলি। সে তো আগে কখনো বারবার বলে না, সে এখন বারবার বলছে। আগে বারবার বলতো না, এখন বারবার বলছে। আচ্ছা, আমার স্ত্রীকে বারবার বলি, যখন যা হয় সবই আমার স্ত্রীকে বলি। মাঝে মাঝে সে রেগে যায়, মাঝে মাঝে সে রেগে যায়, আমার কথা শুনতে চায় না। সে বলে কিছু হবে না, হোমিওপ্যাথি ওষুধ খেলে ভালো হয়ে যাবে। আমি জিজ্ঞাসা করলাম যে তার কথা শুনে আপনার কেমন লাগে, তার কথা শুনে আপনার কেমন লাগে? আমার কিছু মনে হয় না। সে বিরক্ত হলেও
আমার যখন যা হয় সবই তাকে বলি। তার মানে এ তার স্ত্রীকে এই সমস্যা সম্বন্ধে যেভাবে বলে, তাতে করে তার স্ত্রী খুবই বিরক্ত হয়ে যান। অর্থাৎ একই জিনিস যদি বারবার বারবার কাউকে বলা হয়, তার ভালো লাগবে না, তার এ সহ্যও হবে না, ভালোও লাগবে না, এগুলো অতটা পছন্দ হবে না। তাকে বলে আপনার লাভ কি হয়? অর্থাৎ সে যে বারবার বলছে, কেন বলছে, তার পিছনে উদ্দেশ্য কি, সে কি চাচ্ছে, এই যে ইচ্ছা, এই ইচ্ছাকে বোঝার জন্য, তার ইচ্ছা আকাঙ্ক্ষা, এই জায়গাটাকে বোঝার জন্য এই প্রশ্নগুলো করা। ডাক্তারবাবু, আমি খুব ভয় পেয়ে যাই, অর্থাৎ এই পরিস্থিতি থেকে ও ভীষণ ভাবে ভয় পায়, তাকে না বলে আমি থাকতে পারি না, ও ভীষণ ভাবে ভয় পায়, সে ভয়ের প্রেসার তাকে বলতে বাধ্য করে। এত ভয় তো, এত ভয় তো যখন এটা শুরু হলো, তখন চিকিৎসা করেননি কেন রুগী? তখন তো করা হয়নি। ডাক্তারবাবু, ভালো ওষুধ দেন যেন ওটা ঠিক হয়ে যায়। ভালো হবে তো ডাক্তারবাবু? হ্যাঁ, ভালো হবে। আমি এই কথা বললাম। আমি আর মানে কথা বাড়াতে চাচ্ছিলাম না। তো কথা বাড়ালেই কি হবে, চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে। এই জন্য আমি কথা বাড়াচ্ছিলাম না। এখন বিষয়টি হচ্ছে, আমি আপনার এই যে সে প্রথম দিকে গুরুত্ব দেয়, প্রথম দিকে যখন সমস্যা হয়নি, পরে সে গুরুত্ব দিয়েছে। তার মানে সে প্রথম দিকে ওই বিষয়টাকে নিয়ে গ্রাহ্য করেনি, পরে গুরুত্ব দিয়েছে। কখন, যখন মনে করেছে যে এটা অনেক বেশি হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে, অনেক বেশি হয়ে গেছে, তখন সে গুরুত্ব দিয়েছে। এখন এই জায়গাটা যদি প্রথমে গুরুত্ব দেয়নি, তার ওটা ছিল, গুরুত্ব দেয়নি, এখন এটাকে নিয়ে আপনারা যদি ইনডিফারেন্স, ইনডিফারেন্স সাফারিং টু যদি নেন, ইনডিফারেন্স সাফারিং টু, দাঁড়ান, আমার ইনডিফারেন্স সাফারিং টু যদি নেন, আচ্ছা, এটার সাথে ইনডিফারেন্স সাফারিং টুর সাথে যদি ফেয়ার অফ এক্সট্রাভ্যাগেন্স নেন, যে সে এখন অনেক বেশি ভয় পেয়ে গেছে, তাহলে মেডিসিনটা ওপিয়াম হয়ে যায়। যে প্রথম যখন হয়েছে, ওপিয়াম কি করে, প্রথম যখন হয় কোনো সমস্যা, তখন সে সেই দিকটা গুরুত্ব দেয় না, গ্রাহ্য করে না। তারপরে সে যখন দেখলো যে তার সমস্যাটা অনেক বেশি বড় হয়ে গেছে এবং কোনো কিছু হয়ে যেতে পারে, ক্যান্সার ট্যান্সার হয়ে যেতে পারে, তখন সে ভয় পেয়েছে। তো ফিয়ার অফ এক্সট্রাভেগেন্স, আরো বড় কিছু হয়ে যাবার ভয় পাচ্ছে, তাহলে ওপিয়াম হয়। কিন্তু বিষয়টা হলো, ওপিয়াম কি তার সমস্যা সম্বন্ধে বারবার বলে? যখন সে সুস্থ থাকে তখন তো কাউকে সে এসব বলে না, যখন সুস্থ থাকে তখন সে তো কাউকে এগুলো বলে না, এখন সে বলছে। তো ওপিয়াম কি
এরকম ভাবে বারবার বলে, কোয়াইট কন্টেন্ট ফেয়ার এক্সট্রাভেগেন্স ওপিয়াম। ওপিয়ামকে কোনোদিন দেখেছেন যে যখন সে অসুস্থ হয়, মানে অসুস্থতার সাথে যখন সে ভয় পেয়ে যায়, তখন তার ভয়ের কথা, অসুস্থতার কথা বারবার বলছে, বারবার বলছে, বারবার বলছে। এটা কি দেখেছেন কখনো? ওপিয়াম বলে না। তাহলে ব্যক্তি ওপিয়াম নয়। এটা গেল। আচ্ছা, এটার সাথে আবার অনেকেই বলেছেন যে রুগী এখন ভীষণভাবে ভয় পেয়ে গেছে। কিসের? না, ফেয়ার অফ ক্যান্সার। ক্যান্সারের ভয় পাচ্ছে, সে মারা যাবে। ক্যান্সার মানে কি? মারা যাবে। সে ভয় পাচ্ছে এবং তাড়াতাড়ি সুস্থ হওয়ার জন্য বলছে। তাহলে ফেয়ার অফ ডেথ আর হচ্ছে ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড ফাস্ট। সে ভয় পাচ্ছে ক্যান্সার হয়ে যাবে। তো ক্যান্সার মানে কি? ক্যান্সার মানেই তো মৃত্যু সাধারণত। সে তাহলে মৃত্যু ভয় পাচ্ছে, সঙ্গে অস্থির আছে। এই অস্থির থাকার জন্য সে নিজেকে স্থির রাখতে পারছে না, বারবার বলছে, বারবার বলছে। এবং তাড়াতাড়ি পরিস্থিতি থেকে বার হতে চাচ্ছে, তাড়াতাড়ি পরিস্থিতি থেকে বার হতে চাচ্ছে। তাহলে তাহলে কি হচ্ছে? আর্সেনিকাম অ্যালবাম। তাহলে আর্সেনিকাম অ্যালবাম ম্যাক্সিমাম জন আর্সেনিকাম অ্যালবামের সঙ্গে অ্যাগ্রি হয়েছেন। তো আর্সেনিকাম অ্যালবাম অসুস্থতার সময়ে তার অসুস্থতার কথা বারবার বলে, অসুস্থতার কথা বারবার বলে। তো এখানেও পেশেন্ট বারবার বলছে, কিন্তু বিষয়টা হচ্ছে আর্সেনিকাম অ্যালবাম পেশেন্ট অসুস্থতার কারণে যখন ভয় পায় এবং মৃত্যু ভয়ে সে যখন অস্থির থাকে, তখন সে ওই কষ্টের কথাগুলো বারবার বলে। তো তার বারবার বলার এই তরিকা দেখে সামনের ব্যক্তির মনে দয়ার উদ্রেক হবে, সামনের ব্যক্তির মধ্যে দয়ার উদ্রেক হবে। সে কিছু দয়ার উদ্রেক হবে, দয়ার উদ্রেক হবে যে সে তার জন্য কিছু করতে হবে। দয়ার উদ্রেক হয় যে তার জন্য কিছু করতে হবে। অর্থাৎ পরিবারের লোকজন যারা থাকে তারা সেই ব্যক্তির জন্য ভালো কিছু করার পুরো মনোযোগ লাগিয়ে দেয়। তাহলে সেখানে বিরক্ত হলো না। সামনের লোকজন তার কষ্টের কথা বারবার বলা, কষ্টের কথা শোনা সত্ত্বেও তারা কেউ বিরক্ত হচ্ছে না, বরং তাদের ভিতরে কষ্টের উদ্রেক হচ্ছে, সহানুভূতির উদ্রেক হচ্ছে যে সামনের ব্যক্তির জন্য কিছু করা দরকার যাতে তার কষ্ট লাঘব হয় এবং তাড়াতাড়ি পরিস্থিতি থেকে বার হয়ে আসতে পারে। আর এখানে কি হচ্ছে? সে যে বারবার বলছে, এই বারবার বলার জন্য তার স্ত্রী পর্যন্ত বিরক্ত হয়ে যাচ্ছে যে কিচ্ছু হবে না, তুমি চুপ করো, হোমিওপ্যাথি ওষুধ খেলেই সব ঠিক হয়ে যাবে। বিরক্ত লাগছে। আর্সেনিকাম অ্যালবাম যেটা করে সেটা হচ্ছে ল্যামেন্টিং পেন অ্যাবাউট, ল্যামেন্টিং পেন অ্যাবাউট। আর এইখানে ব্যক্তি যেটা করছে সেটা হলো টর্মেন্টিং আদার্স, টর্মেন্টিং আদার্স কমপ্লেন্স এভরিওয়ান উইথ হিজ।
অর্থাৎ টর্মেন্টিং আদার্স এভরিওয়ান উইথ হিজ কমপ্লেন্টস। টর্মেন্টিং আদার্স এভরিওয়ান উইথ হিজ কমপ্লেন্টস। টর্মেন্ট মানে কি? নির্যাতন করা, অত্যাচার করা, যন্ত্রণা দেওয়া, যন্ত্রণা দেওয়া। সে তার কষ্টের কথাগুলো সামনের ব্যক্তিদেরকে বারবার বলে 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 তাদেরকে কষ্ট দেয়। সামনের লোক কষ্ট অনুভূতি করে, ডাক্তার পর্যন্ত বিরক্ত হয়ে যাবে। তার কথা শুনে ডাক্তার পর্যন্ত বিরক্ত হয়ে যাবে। কিন্তু আর্সেনিকাম অ্যালবাম কখনো কাউকে টর্মেন্ট করে না, সে বাইটিং টাম্বলার করে। অর্থাৎ বিষয়টা খুব বোঝার, এত মোটা মাথায় হোমিওপ্যাথি হবে না। আমার কথাগুলো শুনে কারো কারো রাগ হতে পারে, কিন্তু আমি যা বলি স্ট্রেট কাট, সত্য কথা বলি। খুব সূক্ষ্ম পদ্ধতি, সূক্ষ্ম বিষয় সূক্ষ্মভাবে বুঝতে হয়। আর্সেনিকাম অ্যালবামের বলার তরিকা, তার টোন, তার অঙ্গিভঙ্গি, জেস্টার পোস্টার, যেটাকে আমরা অবজার্ভ বলি, অবজার্ভ পর্যবেক্ষণ। অর্গাননে যখন কেস্টিকিং এর সম্বন্ধে বলা হয়েছে, সেখানে পর্যবেক্ষণ বা অবজারভেশনের ব্যাপারে কিছু উপদেশ দেওয়া হয়েছে। এবং বড় চিকিৎসক যারা শিক্ষা দিয়ে থাকেন ছাত্রদের, তাদেরকে অবজারভেশনের ব্যাপারটাকে বলেন। এটা হচ্ছে সেই অবজারভেশন। অবজারভেশন মানে আপনার সামনে বসে আছে, একজনকে দেখলেন, কিছুই বুঝলেন না, তার সম্বন্ধে কিছুই জানতে পারলেন না, এটা অবজারভেশন নাই। পর্যবেক্ষণের মধ্য দিয়ে আপনাকে ওই পেশেন্ট সম্বন্ধে তথ্য সংগ্রহ করতে হবে, এটা হচ্ছে অবজারভেশন। তো আর্সেনিকাম অ্যালবামের ব্যক্তির ক্ষেত্রে কি হয়, তার বলার তরিকা, তার বলার ভঙ্গিমা ইত্যাদি এগুলো দেখে, তার বলার টোন এগুলো দেখে তার সামনের ব্যক্তিদের মনে কষ্ট হয়, যার জন্য তার যা প্রয়োজন সেগুলো তাড়াতাড়ি ব্যবস্থা করতে চেষ্টা করে। কিন্তু যদি কোনো কারণে একটু দেরি হয়, তাহলে আর্সেনিকাম অ্যালবাম ব্যক্তি যারা সেবা করছে তাদের সঙ্গে খুব খারাপ আচরণ করবে, খুব বাজে আচরণ করবে, বাইটিং টাম্বলার। অর্থাৎ যে তাদেরকে সেবা দিচ্ছে, আর্সেনিকাম অ্যালবামের কষ্টের সাথে সহানুভূতি দেখিয়ে যারা তাকে সেবা দিচ্ছে, আর্সেনিকাম অ্যালবাম তাকেই মারবে, তাকেই বকবে, তাকেই গালি দেবে, তাকেই আঘাত করবে, ইত্যাদি সবকিছু তাকে করবে। যারা তাকে সেবা পরিষেবা দিচ্ছে না, তাদের কিছু বলবে না, বরং তাদের সঙ্গে আরো সুন্দর ব্যবহার করবে। আপনি এই সিমটমটাকে পিকুলিয়ার, স্ট্রাইকিং, আনকমন, সিঙ্গুলার, যা খুশি বলতে পারেন। এখানে বাইটিং টাম্বলারে আপনার আর্সেনিকাম অ্যালবাম আর কুপ্রামেট, এই দুটো মেডিসিন রয়েছে। দুটো মেডিসিনের চরিত্র এবং অসুস্থ অবস্থায় এক্সপ্রেশন আলাদা। পক্ষান্তরে আমার এই পেশেন্টের ক্ষেত্রে কি হয়েছে, তার রোগের কষ্টের কথা বলার তরিকা, ভঙ্গিমা, টোন এমনই যে সামনের ব্যক্তি আর শুনতে চাইছে না তার কষ্টের কথা। ফিল দ্য পেশেন্ট, ফিল দ্য পেশেন্ট। আর্সেনিকের জায়গাতে সামনের ব্যক্তির মনে ভীষণ কষ্ট হয়, যে ভীষণ কষ্ট পাচ্ছে বা ওর কিছু হয়ে যেতে পারে, একটা অনুভূতি আছে, যার জন্য তার উপর মায়া হয়, দয়া হয় এবং তাকে সাহায্য করে। আর এইখানে তো সামনের ব্যক্তি বুঝতেই পারছে যে ওর যা ঠিক নেই, ও বারবার বারবার বলে যাচ্ছে, একটু সহ্য করতে হয়। আর সেটা না করে সে বারবার বলে যাচ্ছে, বারবার বলে যাচ্ছে, বারবার বলেই যাচ্ছে। হুম, এত শুনতে ভালো লাগবে না। এটা হচ্ছে টর্মেন্টিং আদার্স এভরিওয়ান উইথ হিজ কমপ্লেন্টস। কাকে টর্মেন্ট করছে? তার পরিবারের যাকে সে সামনে পাচ্ছে তাকেই তার কষ্টের কথা বলছে।
তারপরে যখন চিকিৎসকের কাছে এসছে, চিকিৎসককে যখন কাছে পাচ্ছে, তখন চিকিৎসককে সে বারবার বলে যাচ্ছে, বারবার বলে যাচ্ছে, এবং সে ভীষণভাবে ভয় পেয়ে যাচ্ছে। কি না, ক্যান্সার হবে। আমি এখানে জিজ্ঞাসা করেছিলাম যে ক্যান্সার হলে তার কি হবে, উত্তর কি দিয়েছিলেন? প্রচুর কষ্ট, কেমো দিতে হয়, সহজে সারে না, অনেকদিন দেরি হয়। দেখেন, এখানে মরে যাবে এই কথাটা কিন্তু বলেনি, ক্যান্সারের ভয় পাচ্ছে। তো ক্যান্সারের ভয় পাওয়ার সাথে সাথে সে কিন্তু বলছে না যে আমি মরে যাব। ক্যান্সার হলে তো মানুষ মরে যায়, আমি মরে যাব, মরে যাবার ভয় পাচ্ছি, সেই কথা কিন্তু বলেনি। কি বললেন? না, ভীষণ কষ্ট হয়, কেমো দিতে হয়, তাড়াতাড়ি সারে না, অনেক দেরিতে সারি, অনেক দেরি হয়, মানুষ মরেও না তাড়াতাড়ি। মরণ নিয়ে ওর কাছে কোনো সমস্যা নাই, সমস্যা হচ্ছে যন্ত্রণা নিয়ে, অর্থাৎ এটা হলো ক্যান্সার, এটা হলো ফিয়ার অফ ক্যান্সার, একদমই এটা ফিয়ার অফ ক্যান্সার। তাহলে একদিকে হলো ফিয়ার অফ ক্যান্সার, আর একদিকে হচ্ছে টর্মেন্টিং আদার্স কমপ্লেন্টস এভরি ওয়ান উইথ হিজ, দুটো। আর 3 নম্বর হচ্ছে সে, তার সমস্যা শুরু হয়েছে অনেক দিন আগে, তার সমস্যা শুরু হয়েছে অনেক দিন আগে, কিন্তু সে চিকিৎসা নিতে এসছে এখন। এতদিন সে কোথায় ছিল? সেও বিষয়টাকে মাথার মধ্যে ঢুকায়নি, ভাবেইনি। এটাকে কি বলবো ইন্টারপ্রেট করলে, এই অনুভূতিটাকে? এটা হচ্ছে ফ্রিভোলাস, এটা হলো ফ্রিভোলাস। তাহলে ফ্রিভোলাস, ফিয়ার অফ ক্যান্সার, টর্মেন্টিং আদার্স, কমপ্লেন্স উইথ এভরিওয়ান উইথ হিজ, এইগুলো। আর এইগুলোর সাথে আরেকটা সিমটম ওর মধ্যে রয়েছে, যেটা হচ্ছে এক্সাজারেটিং সিমটমস হার। আমি আর সহ্য করতে পারছি না, খুব কষ্ট, খুব যন্ত্রণা, খুব ভয়। এই যে মনের মধ্যে একটা ভয় রয়েছে, এই ভয়টাও একটা যন্ত্রণা, এই ভয়টাও একটা যন্ত্রণা। তাহলে মেডিসিনটা কে দাঁড়ালো? কে দাঁড়ালো মেডিসিনটা? মেডিসিন হচ্ছে অ্যাগারিকাস, অ্যাগারিকাস মাস্কেরিয়াস, অ্যাগারিকাস মাস্কেরিয়াস। কারোর সঠিক উত্তর হয়নি। আপাত দৃষ্টিতে উপরে উপরে এগুলো দেখতে আর্সেনিকাম অ্যালবাম, ফসফরাস, ওপিয়াম, তো অনেক বেশি যন্ত্রণা হলে সেই যন্ত্রণার সাথে কোন ব্যক্তি কি ধরনের প্রতিক্রিয়া প্রকাশ করে, নিজের সমস্যাকে, নিজের সমস্যাকে প্রকাশ করার ভঙ্গিমা, তরিকা, টোন, মন মানসিকতা, ব্যক্তি স্বভাবের ভিত্তিতে আলাদা আলাদা, এবং সেই তার মধ্যেই থাকে স্বাতন্ত্রতা। এই স্বাতন্ত্রতা থাকে ব্যক্তির সূক্ষ্ম প্রকাশের ভিতরে, মানে প্রকাশের সূক্ষ্ম স্তরে, অর্থাৎ সূক্ষ্ম একটা জায়গাতে শুধু পার্থক্যটা থাকে। যেমন এখানে দুজনেই বলছে, দুজনেই তার কষ্টের কথাগুলো সামনের ব্যক্তিকে বলছে। একজনের কথা শুনে মনের মধ্যে দয়ার উদ্রেক হচ্ছে, তার জন্য কোনো কিছু করতে ইচ্ছা করছে, তাড়াতাড়ি পরিস্থিতি থেকে বার করার জন্য তারা চেষ্টাও করছে, কিন্তু তারপরেও তার চাহিদা, তার ইচ্ছার অনুসারে দ্রুত না হলে সে তাদের সঙ্গে অনেক খারাপ ব্যবহার করে, অনেক খারাপ আচরণ করে।
এই কেসের মধ্যে শুধুমাত্র সামনের ব্যক্তিকে তার কষ্টের কথাগুলো বারবার বলে বিরক্ত করা ছাড়া আর কোনোভাবে তাকে কষ্ট দেয়নি। আর্সেনিকাম অ্যালবাম তার চাহিদা বলার সাথে সাথে না পেলে সে বিরক্ত হয়ে যায়, গালিগালাজ করে, মারধর করে, আঘাত করে। একদম ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড ফাস্ট, সবকিছু তাড়াতাড়ি পেতে চায়, বিলম্ব সহ্য হবে না, বিলম্ব একদম সহ্য হবে না। এখানে তো সেই আচরণগুলো করেনি। তাহলে আপনাদের মধ্যে এখন ক্লিয়ার কিনা তাই বলুন, যে কেসটা আর্সেনিকাম অ্যালবাম নয়, ফসফরাস নয়, ওপিয়াম নয়, জিনিসটা ক্লিয়ার কিনা? জিনিসটা ক্লিয়ার কিনা? বলুন, জিনিসটা ক্লিয়ার নাকি কোনো সমস্যা? বলেন। কি জিনিসটা ক্লিয়ার? ক্লিয়ার, ঠিক। এটাই হচ্ছে হোমিওপ্যাথি। তো এখানে অনেকগুলো মেডিসিন আছে, সেই সব মেডিসিন গুলো এখানে তো কম্পেয়ার করার জায়গা নয়। আমি জাস্ট এই কেসটা আপনাদের সাথে আলোচনা করার জন্যই আজকের এই লাইভটা করা। জাস্ট অ্যাগারিকাস সম্বন্ধে আমি একটু আপনাদেরকে এখানে বলি। অসুস্থতার প্রথম দিকে ফ্রেবোলাস থাকে অ্যাগারিকাস। তার রোগ খারাপ হতে পারে, এরকম রোগ থেকে ক্যান্সার হয়ে কেউ মারা গেছে বা কাউকে খারাপ হতে দেখেছি এমন ধারণা পেলে সে মারাত্মক ভয় পেয়ে যায় এবং পরিবারের লোকজনের সাথে বারবার সমস্যার কথা বলে জ্বালাতন করে। এখানে সরিনাম আছে, সরিনামের বিষয়টা একটু আলাদা। ফ্রেবোলাস, ফিয়ার অফ ক্যান্সার, ফিয়ার হ্যাপেন সামথিং উইল, আনপ্লেজেন্ট সামথিং, ফিয়ার হ্যাপেন সামথিং উইল, আনপ্লেজেন্ট সামথিং, tormenting others, complains everyone with his extra exaggerating symptoms are, exaggerating symptoms are। তারপরে কি আছে? অসুস্থ হবার প্রথম দিকে গুরুত্ব দেয় না এবং রোগের ব্যাপারে কোনো মনোযোগ রাখে না। রোগ দীর্ঘস্থায়ী হবার সাথে তার বিবেচনা অনুসারে অথবা কারোর কাছ থেকে শুনে, কোনো জায়গায় দেখে, যেভাবেই হোক তার ভিতরে ভয়টা ঢোকে যে খারাপ কিছু হয়ে যাবে বলে খুব বেশি ভয় পায়। তখন সে পরিবারের লোকজনকে রোগের ব্যাপারে বারবার বলতে থাকে এবং সে বলে যে তার রোগ খারাপ হয়ে যাবে, সে আর আরোগ্য হতে পারবে না। সে পরীক্ষা করতে চায়, যদি খারাপ কিছু ধরা পড়ে তাহলে তাকে দূরে উন্নত মানের হাসপাতালে চিকিৎসার জন্য যেতে হতে পারে। অ্যালোপ্যাথিক চিকিৎসা পদ্ধতির নানা রকম যন্ত্রণাদায়ক পদ্ধতির মধ্য দিয়ে তাকে পার হতে হবে। সে রোগের যন্ত্রণা এবং চিকিৎসা পদ্ধতির যন্ত্রণাকে ভীষণ ভয় পায়। দেখেন,
আর্সেনিকাম অ্যালবাম যেখানে আপনার মৃত্যুকে ভয় পায়, আর্সেনিকাম অ্যালবাম মৃত্যুকে ভয় পায়, সেখানে এ যন্ত্রণাকে ভয় পাচ্ছে। দেখেন যন্ত্রণা, এবং এই রাস্তা সে মারাতে চায় না। মানে অ্যালোপ্যাথি চিকিৎসা পদ্ধতির রাস্তায় সে মারাতে চায় না। এই রকম সমস্যা থেকে অনেকের ক্যান্সার হয়েছে এবং মারা গেছে। তার তো সেই একই রকম অসুখ হয়েছে, তারও খারাপ কিছু হয়ে যাবে, এগুলো ওর ভাবনা। ভালো ওষুধ চায় যেন তাড়াতাড়ি নিশ্চিতভাবে আরোগ্য হয়ে যায়। ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড ফাস্ট, কিন্তু নেই। ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড ফাস্টে আপনার অ্যাগারিকাস নেই। এখানে ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড ফাস্ট নেই। এখানে কি হচ্ছে, লাইট ডিজায়ার, অর্থাৎ সে তুরন্ত রিলিফ পেতে চায়, তুরন্ত পরিস্থিতি থেকে বার হতে চায়। সে যন্ত্রণাকে ভীষণ ভয় পায়, ওই যন্ত্রণার মুখোমুখি সে হতে চায় না। তো আমাদের কিছু পেশেন্ট রয়েছে, কিছু ব্যক্তিত্ব রয়েছে, যেখানে অসুস্থ অসুস্থ হবার সাথে সাথে চিকিৎসকের কাছে চলে যায়, অসুস্থ হবার সাথে সাথে তদবির নিয়ে থাকে। কেন? তারা যন্ত্রণাকে ভীষণ ভয় পায়, যন্ত্রণাকে প্রচন্ড ভয় পায়, যন্ত্রণার মুখোমুখি হতে চায় না, যন্ত্রণার নাম শুনতেও চায় না। তাহলে তারা এক ধরনের ব্যক্তি। এই যে প্রকাশ ভঙ্গিমা, প্রকাশের তরিকাটা বোঝুন। ঠিক তেমনি কিছু ব্যক্তি রয়েছে যারা যন্ত্রণাকে ভীষণ ভয় পায়, অথচ সমস্যা শুরু হবার সাথে সাথে মনোযোগ দেয় না, তদবির নেয় না, চিকিৎসা করে না। তাহলে এগুলো পার্সোনালিটি নয়, এগুলো মানে পার্সন টু পার্সন ভ্যারি করে। আর এর মধ্যেই রয়েছে পার্সোনালিটি বা ব্যক্তি স্বাতন্ত্রতা। সেই জায়গাকে আপনাকে বিশ্লেষণ করে বার করতে হবে। যেখানে সেখানে রুব্রিক নিলে পরে আপনার পরিস্থিতি, মানে মেডিসিন তো আসবেই, রুব্রিক নিলে মেডিসিন আসবেই। এই ফিল গুলো শিখতে হবে, ফিল গুলো করতে হবে। করবো কি করে? যদি পূর্ব থেকে না জানা থাকে, না শেখা থাকে, তাহলে করব কি করে? আমাদের সমস্যা এখানে, যেহেতু আমাদের জানা নাই তাই আমরা করতে পারছি না। কিন্তু তারপরেও বলবো, হোমিওপ্যাথি চিকিৎসকরা কেউ হোমিওপ্যাথি শিখতে চান না। আমার এই দীর্ঘ 35-40 বছর অভিজ্ঞতার ভিত্তিতে আমি যা আপনাদেরকে বলছি, হোমিওপ্যাথি চিকিৎসকরা হোমিওপ্যাথি শিখতে চান না। লজিক আছে সমস্ত কথার, অবশ্যই লজিক আছে। তারা প্র্যাকটিস করছেন, সবকিছু করছেন, অথচ আমি বলছি করতে শিখতে চান না। একদম বলছে শিখতে চান না তারা। আচ্ছা, তার তো সেই রকমই অসুখ হয়েছে, তারও খারাপ হয়ে যাবে। হ্যাঁ, ভালো ঔষধ চাই যেন তাড়াতাড়ি নিশ্চিতভাবে আরোগ্য হয়ে যায়। তাকে যতই উৎসাহ, তাকে যতই সাহস দেওয়া হোক, পরামর্শ দেওয়া হোক, সান্ত্বনা দেওয়া হোক, সে নিজেকে বুঝ দিতে পারে না, সে নিজেকে বুঝ দিতে পারে না। ফ্রিভোলাস, fear of cancer, fear happens something will unpleasant something, tormenting others, complains everyone with his delusions. Water, spoonful of water seems like a lake. এখন সমস্যা তার যত ক্ষুদ্রই হোক না কেন, যেহেতু ভিতরে তার ভয় ঢুকে গেছে, এখন সমস্যা যতই ক্ষুদ্র হোক, আপনার কোনো পরামর্শ, কোনো সাহসে কোনো কাজ হবে না। ভয় তাকে ব্যতিব্যস্ত করে তুলেছে। লাইট ডিজায়ার, তাড়াতাড়ি পরিস্থিতি থেকে বার হতে চায়, তুরন্ত ওখান থেকে মুক্তি পেতে চায়। লাইট ডিজায়ার। সুপারস্টিসিয়াস, এর ভিতরে সুপারস্টিসিয়াস আছে।
অর্থাৎ তার রোগের মতো রোগ অন্য কারোর হতে দেখেছি, সেই রোগ চিকিৎসা করে আরোগ্য করতে পারেনি, বরং আরো খারাপ হয়ে গেছে, বা অন্য কিছু হয়ে গেছে, সে শুনেছে অথবা দেখেছে। এটা তার কাছে অনেক বেশি ভয়। এবং এই যে ধারণা, এই যে বিশ্বাস তার ভিতরে গভীরভাবে রয়েছে, যে বিশ্বাস থাকার জন্য তাকে কোনো পরামর্শ দিয়ে আপনি শান্ত করতে পারবেন না, স্থির করতে পারবেন না। সুপারস্টিশিয়াস এমনই একটা জিনিস। এইটাই হচ্ছে সুপারস্টিশিয়াস। আরে অন্যজনের ক্যান্সার হয়েছে, অন্যজন মারা গেছে, তাই বলে কি পৃথিবীর যত জনের এই সমস্যা আছে সবাই কি ক্যান্সার হয়ে গেছে নাকি? সবাই কি মারা গেছে নাকি? তাহলে সবাই মারা যায়নি, তাহলে এর ভয় পাওয়ার কি আছে? এটাই মানে এর কোনো লজিক নেই। এই জন্য এটা সুপারস্টিশিয়াস। ডিলিরিয়াম ক্রাইং উইথ, ডিলিরিয়াম ক্রাইং উইথ অর্থাৎ সে মানে ডিলিরিয়াম বলতে কি বোঝায়? ডিলিরিয়াম হচ্ছে পরিবর্তিত মানসিকতা, ডিলিরিয়াম মানে হচ্ছে পরিবর্তিত মন মেজাজ, ডিরেলসমেন্ট ফ্রম নর্মাল স্টেট অফ মাইন্ড, বা ডিরেলসমেন্ট ফ্রম নর্মাল মাইন্ড স্টেট। একটা প্রতিটা মানুষের তো স্বাভাবিক স্বভাব থাকে, স্বাভাবিক চরিত্র থাকে। সেই স্বাভাবিক স্বভাব বা চরিত্রটা যখন ডিসপ্লেসড হয়, অসুস্থতার কারণে, প্রতিকূলতার কারণে, সমস্যার কারণে যখন ডিসপ্লেসড হয়ে যায়, সেটাই হচ্ছে ডিলিরিয়াম। এখানে ডিলিরিয়াম মানে প্রলাপ নয়, এক একজন এক এক রকম ভাবে ভুল ভাল ব্যাখ্যা করছে, সব ভুল ভাল ব্যাখ্যা করে হোমিওপ্যাথিটাকে একেবারে মানে চটকিয়ে ছানা করে ফেলছে, চটকিয়ে ছানা, ভুল ভাল ব্যাখ্যা। ডিলিরিয়াম মানে অনেক জায়গাতেই সব লিখছে জ্বর অবস্থাতে যখন ভুল ভাল বকে, সেইটাই হচ্ছে ডিলিরিয়াম। তাহলে শুধু জ্বর অবস্থার মধ্যে ডিলিরিয়ামকে খুঁজবো আমরা, আর কোথাও ডিলিরিয়াম পাবো না? ডিলিরিয়াম হচ্ছে পরিবর্তিত বিচ্যুতির কারণে পরিবর্তিত মানসিকতা, মন মেজাজ, স্বাভাবিক স্বভাব থেকে বিচ্যুতি ঘটে পরিবর্তিত মন মেজাজ বা মানসিকতা, সেটাই হচ্ছে ডিলিরিয়াম। তো এখানে কি ডিলিরিয়াম ক্রাইং উইথ, তাহলে সে পরিবর্তিত, সে তো আহ আম, এখন কান্নাকাটি করছে, তাহলে তার স্বাভাবিক স্বভাব যা, সে তার স্বাভাবিক স্বভাবে সবসময় কান্নাকাটি করে না, সবসময় কান্নাকাটি করে না। ক্রাইং, ক্রাইং হচ্ছে চিৎকার করে কান্না করা, সে তো সবসময় কান্নাকাটি করে না, কিন্তু অসুস্থতার কারণে এখন সে কান্নাকাটি করছে। তাহলে এখানে কান্নাকাটি কোথায় হলো? এখানে কান্নাকাটি কোথায় হলো? বিষয়টা হচ্ছে, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, তো রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ কয়েকটি কুকুরে আপনাকে, আপনার পিছু ধাওয়া করেছে, আপনাকে কামড়াবে, আপনাকে আক্রমণ করার জন্য কয়েকটি কুকুরে আপনাকে ধাওয়া করেছে। আপনি ভীষণ ভয় পেয়ে চিৎকার করছেন, ভীষণ ভয় পেয়ে চিৎকার করছেন, চিৎকারের সঙ্গে কান্নাও করছেন। এইটাই এর মানে কি? ভীষণ ভয় পেয়ে চিৎকার করে কান্নাকাটি শুরু করে দিলেন, এর মানে কি? এর একটা মানে আছে, অন্তর্নিহিত মানে, অন্তর্নিহিত উপলব্ধি, ভালো করে বুঝুন। ওই কুকুরগুলোর জন্য আপনি কান্নাকাটি করছেন না, আপনি চিৎকার করে কান্নাকাটি করার মানে হচ্ছে চারিপাশের লোকজনকে জানিয়ে দিলেন যে আপনি বড় বিপদে পড়েছেন। আপনি কাউকে বলেননি অমুক ছুটে এসো, তমুক ছুটে এসো, আমি খুব বড় বিপদে পড়ে গেছি, আমাকে সাহায্য করো, এ কথা আপনি মুখ দিয়ে একবারও বের করেননি। কিন্তু আপনার কান্না শুনে চারিপাশের লোক যারা শুনতে পাবেন, তারা নিশ্চিত ভাবে বুঝে যাবেন যে
আপনি বড় বিপদে পড়েছেন, আপনার সাহায্য প্রয়োজন, আপনি সাহায্যের জন্য আপনি চিৎকার করে কান্নাকাটি করছেন, মানে হলো এইটা। তখন তারা ছুটে চলে আসবে এবং এসে দেখবে সত্যিই তো কয়েকটি কুকুর আপনাকে আক্রমণ করার জন্য চেষ্টা করছে। তারা তখন সেই কুকুরগুলোকে সেখান থেকে ভাগিয়ে দিয়ে আপনাকে উদ্ধার করে নিয়ে চলে যাবে। এটাই হচ্ছে ক্রাইম। ক্রাইম মানে হচ্ছে সাহায্য চাওয়া। এখানে অনেক জায়গাতে দেখবেন যে ক্রাইম, ক্রাইম মানে কান্না করা, কান্না, শুধু কান্না লিখছে। যেমন বাচ্চা একটি লজেন্স চাইলো, তাকে দেওয়া হবে না, তখন সে কান্নাকাটি শুরু করে দিল। বাচ্চা একটি ফ্রুটি চাচ্ছে, একটি কোল্ড ড্রিঙ্ক চাচ্ছে, সেটা তাকে দেওয়া হলো না, দেওয়া হবে না, সে কান্নাকাটি করছে। দ্যাট ইজ ক্রাইম। এরকম বলে ছেড়ে দিচ্ছে উপরে হোমিওপ্যাথিটাকে চটকিয়ে একেবারে মানে কি ভর্তা বানিয়ে ফেলছে, ভর্তা। যারা ডিসপ্লেস হবেন তারা ডিলিরিয়ামের মধ্যে পড়ে যাবেন, খুব সাবধান। ডিসপ্লেস তো ডিলিরিয়াম। ভালো করে বুঝতে হবে, না হলে সব গোলমাল। তাহলে এখানে কি ডিলিরিয়াম উইথ ক্রাইং, অর্থাৎ সে এখন সাহায্য চাচ্ছে। কেন সে বারবার বলে, কারোর কাছে তার কষ্টের কথাগুলো বারবার বলছে কেন? ডিলিরিয়াম উইথ ক্রাইং, এটাই হচ্ছে ডিলিরিয়াম উইথ ক্রাইং। আর আর হচ্ছে টর্মেন্টিং অফ আদার্স। তো টর্মেন্টিং অফ আদার্স উইথ হিজ টর্মেন্টিং অফ আদার্স এভরিওয়ান উইথ হিজ কমপ্লেন্টস। কারণ কি? ডিলিরিয়াম উইথ ক্রাইং, অর্থাৎ সাহায্যের জন্য সে এটা বারবার বলছে, সাহায্যের জন্য। কেন? না তার মধ্যে সুপারস্টিশিয়াস রয়েছে এবং ফিয়ার অফ ক্যান্সার। ব্যক্তি হিসাবে আর হচ্ছে কি, ব্যক্তি হিসাবে ও চরিত্রগত বৈশিষ্ট্য আলাদা। এখানে আমি ব্যক্তি হিসাবে তার চরিত্রগত বৈশিষ্ট্য কিছু আলোচনা করি নাই। ব্যক্তি হিসাবে আমি সংক্ষেপে দু একটি কথা বলি। আপনার অ্যাগারিকাসের ব্যক্তি হচ্ছে একেবারে বোকা, নির্বোধ, ডাল ব্রেন, নির্বোধ, বোকা, বোধগম্য কম, বুদ্ধি কম, মেন্টাল রিটার্ডেড, মেন্টাল রিটার্ড, অর্থাৎ মেন্টালি ডেভেলপড হয় না, একেবারে নির্বোধ বোকা। এই নির্বোধ বোকার কারণে সে গ্রামিসেস করে। উম, উম, ইস, ডা, ভু, ইয়া, হুম, হুম। একেবারে মানে অস্থির করে তুলবে। সে যখন ঢুকবে আপনার চেম্বারে, মনে হবে যেন একটা সাইক্লোন ঢুকেছে। সে বিপজ্জনক জায়গাগুলোতে উঠে পড়বে। আপনি তার নাম জিজ্ঞাসা করবেন, কিছুই বলবে না, কেন? সে বোকা। এই জন্য একটা রুব্রিক আছে, সে গান গায়, নাচে, কিন্তু উত্তর দেয় না। সে গান গায়, নাচে, দৌড়ায়, কিন্তু উত্তর দেয় না। তার মানে কি? সে তার খেয়ালে ছটফট করে, সে তার খেয়ালে চলে, যার জন্য সে উত্তর দেয় না। এগুলো হচ্ছে তার চরিত্রগত বৈশিষ্ট্য। একেবারেই বোকা, একদম ডাল। এটা হচ্ছে তার ধাতুগত ভাবে একটা অবস্থা। আর এই ডাল ব্রেনের জন্য সে অন্যের উপর ডিপেন্ডেন্ট থাকে। আর এই ডাল ব্রেনের জন্য সে প্রথম দিকে তার বুঝে আসে না তার জিনিসটা কি হয়েছে। কিন্তু যখন সে বুঝতে পারে যে এটা তার জন্য একটা খারাপ কিছু হচ্ছে বলে মনে হয়, অথবা কারোর কাছ থেকে যখন শোনে যে এটা খারাপ হয়ে যেতে পারে, বা অমুক জনের এই খারাপ হয়ে গেছে, তখন সে ভীষণভাবে ভয় পেয়ে যায়। আর যখন ভয় পেয়ে যাবে, তখন সেই ভয়কে আপনি কাটাতে পারবেন না যতক্ষণ পর্যন্ত ওষুধ দিয়ে তার ব্রেনটাকে ঠিক করবেন।
ততক্ষণ পর্যন্ত তার ভয় কাটবে না, আর বারবার ফোন করবে, বারবার বিরক্ত করবে। এরকম বেশ কিছু পেশেন্ট আমাদের রয়েছে। পেশেন্ট বলতে বেশ কিছু ব্যক্তি রয়েছে যারা তাদের কষ্টের কথাগুলো বারবার বলে, বারবার বলে, এবং সেই বারবার বলার পিছনে যে কারণ সেগুলো প্রায় একই রকমের হতে পারে। হয় ক্যান্সার, যন্ত্রণা কষ্টের ভয় পাচ্ছে, না হলে মৃত্যু ভয় পাচ্ছে। কেউ আছে যে সে বারবার বলছে ওই পরিস্থিতি থেকে দ্রুত বার হয়ে আসার পিছনে যে কারণ সেটা হচ্ছে যে সে যদি এখন অসুস্থ হয়ে পড়ে থাকে, দীর্ঘদিন যদি এরকম ভাবে পড়ে থাকে, তাহলে তার সংসার চলবে কি করে, তার কাজের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। তাহলে কাজের ক্ষতিকে রক্ষা করার জন্য, প্রতিরোধ করার জন্য সেই পরিস্থিতি থেকে বার হয়ে আসার চেষ্টা করে। কেউ আছে ক্যান্সারের ভয়ে এই এই পরিস্থিতি থেকে বার হয়ে আসার চেষ্টা করে। কেউ আছে মৃত্যু হয়ে যাবে, মৃত্যু ভয়ের জন্য এই পরিস্থিতি থেকে বার হয়ে আসার চেষ্টা করে। কেউ আছে পরীক্ষা দেবে, এখন এই সমস্যা তাকে বাধা সৃষ্টি করছে, পড়াশোনা ঠিক মতো করতে পারছে না, করতে দিচ্ছে না, তাহলে তার ভবিষ্যতে ক্ষতি হয়ে যাবে, অনেক বড় ক্ষতি হয়ে যাবে। যাতে এই ক্ষতি না হয় সেইখান থেকে, এই জন্য সে ওই পরিস্থিতি থেকে বার হয়ে আসতে চেষ্টা করছে। এমনও ব্যক্তি আছে যে তার মাথায় কোনো টেনশন নেই, চিন্তা নেই, কিছু নিয়ে ভাবেও না, কিন্তু তার এই ব্যথা, যন্ত্রণা, কষ্ট, এটা তার ভালো লাগছে না, তার স্বাভাবিক জীবন যাপনকে ব্যাঘাত ঘটাচ্ছে, শান্তি, আনন্দ, ফুর্তি এগুলো থেকে তাকে বিচ্যুতি করছে, তার ভালো লাগছে না, তাই সে পরিস্থিতি থেকে দ্রুত বার হয়ে আসতে চাইছে। এক একজন ব্যক্তির এক এক রকমের ভাবনা। ওই জায়গাটা আপনাকে ক্লিয়ার করে বুঝতে হবে। যদি না বোঝেন, তাহলে আপনার আর্সেনিকের ঘাড়ে কেমো পড়বে, কেমোর ঘরে এগারিকাস পড়বে, এগারিকাস ঘরে আর একজনা পড়বে, এইরকম ভাবে চলতে থাকবে আর কি। এরকম ভাবে হতে পারে না, হোমিওপ্যাথি চিকিৎসা এরকম ভাবে হতে পারে না। আমার কাছে একটা পেশেন্ট এসেছিল, সে আমাকে দিনে কিছু না হলে 4-5 বার করে ফোন করতো। তো আমি খুব বিরক্ত হয়ে গেছিলাম, প্রচুর, এত সময় কোথায় আমার, প্রচুর পেশেন্ট, অনলাইনে, অফলাইনে, তারপরে নিজের পড়াশোনা ইত্যাদি, প্রচুর, মানে একেবারে বিরক্ত হয়ে যেতাম। তো আমি ধরতে চাইতাম না, কিন্তু ধরার পরে আমি খুব শান্ত ভাবে তার কথা কটাকে শুনতাম। আমি জানতাম মেডিসিন আমি ঠিক দিয়েছি, তো আমি তাকে কি পরামর্শ দেব। তারপরে এক সময় সে এসে আবার হাজির। তার সব ছিল, আপনার আইবিএস ছিল। আইবিএস এর সমস্যাটা কমেছে, কিন্তু সার্ভাইকাল স্পন্ডিলাইসিস যন্ত্রণা তার অনেক বেশি বেড়ে গেছে, অনেক বেশি বেড়ে গেছে। তো আমি অনেক বুঝে সুঝে আমি দেখলাম যে ও যে কথাগুলো বলছে তার ভিত্তিতে আমি মেডিসিন ঠিক দিয়েছি, তাহলে সমস্যাটা মিটছে না কেন। তখন তার সঙ্গে কথা বলতে শুরু করলাম। এই নানান রকম কথা বলতে 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 এক সময় আমার টার্গেট হচ্ছে তার আবেগের জায়গাতে আমি আমি খোঁচা দেব, আবেগের জায়গায় খোঁচা দেব, কিন্তু অচেতন ভাবে কথা বলতে বলতে এক সময়ে সে বলেই ফেললো, কেঁদে ফেললো এবং বলে ফেললো যে আমি সকাল থেকে আমার স্বামীকে আমি ফোন করছি, সে একটা ব্যবসা করে, সকাল থেকে আমি আমার স্বামীকে ফোন করছি, সে আমাকে বলল 4টের মধ্যে তোমাকে নিয়ে যাব, এখনো বাজে সন্ধ্যা 7টা, তারপরে ফোন করছি, কেঁদে ফেললো, হাওয়া করে কাঁদছে। হ্যাঁ, তারপরে সে ফোন করছি, বারবার ফোনটাও কেটে দিচ্ছি। একটা মানুষ ফোন তো আর এমনি করে না, নিশ্চয়ই কিছু একটা বিপদ হয়েছে, নিশ্চয়ই কিছু একটা সমস্যা হয়েছে, না হলে কেন এত বারবার ফোন করছে। তো একটা ফোন করে একটু আমাকে বলতেও তো পারে যে আমার এই সমস্যা আছে, কিন্তু ফোন কেটে দিচ্ছে। আমি তাকে কত যত্ন করি, সে এখন অনেক চকচকে হয়ে গেছে, কত যত্ন করি, কত তার প্রতি আমি মানে কেয়ার নিই, আর সেই সব সময় কাজ 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 নিয়ে ব্যস্ত, আমাকে একটু সময় দিতে পারে না, আর হাউ হাউ করে কাঁদছে, হাউ হাউ করে কাঁদছে। তো আমি তাকে তখন বকলাম, আমি বহুবার জিজ্ঞাসা করেছি, আমি কোনো পেশেন্টকে 2-1 কথায় যত তাড়াই থাক না কেন আমি তাড়াহুড়ো করে ছাড়ি না, আমি বোঝার চেষ্টা করি পুরো বিষয়টাকে। তো তাকে তখন বকলাম
যে তুমি এই যে অতিরিক্ত কিছুদিন কষ্ট পেলে এটা তোমার কারণে, আমার জন্য নয়, আমার চেষ্টার কোনো ত্রুটি থাকে না। এখন সে যদি তার আবেগের কথা না বলে, লুকিয়ে রাখে, তা আমি কি করব, আমি কি করে বুঝবো? বোঝার তো উপায় নেই। কিন্তু কারণ তো একটা থাকেই। ওটাই তার মনের মধ্যে সব থেকে বড় কষ্ট। সে মনোযোগ চায়, যত্ন চায়। এখন সে ভিতরে ভিতরে অনেক বেশি দুঃখ পাচ্ছে, অনেক বেশি কষ্ট পাচ্ছে, যে এই সমস্যার সময়ে তাকে তার পাশে চাই, অথচ পাচ্ছে না। তার খোঁজ খবরও নিচ্ছে না, এমনকি ফোন করছে তাও কেটে দিচ্ছে। এই পেশেন্ট সে আমাকে ডেলি ৫-৬ বার করে ফোন করতো, ৫-৬ বার করে ফোন করে। আর কষ্টের কথা শুধু বলেই যাবে, বলেই যাবে। এটাও টর্মেন্টিং আদার্স, এটাকে ধরে তার মেডিসিন দেওয়া হয়েছিল। কিন্তু যখন সে আবেগের এই কথাটা নিয়ে আসলো, এই মানে এইটাই হচ্ছে তার মনের কষ্ট। আর এই মনের কষ্ট থেকেই তার ওই যে বাকি সমস্যাগুলোর সৃষ্টি হয়েছে, যেটা সে কাউকে বলে না, কাউকেই বলে না। এবং এই কষ্ট নিয়েই সে সংসারের সমস্ত কাজ করে, সবাইকে ভালোবাসে, সবাইকে যত্ন করে। তার একটা মেয়ে আছে, সে মেয়েও তার দিকে এতটা গুরুত্ব দেয় না, তার দিকে এতটা খেয়াল করে না যে মা এত বেশি কষ্ট পাচ্ছে, হাতে ফাতে তার একটু কাজটা করে দিয়ে দেয় না। এটাও তার কাছে অনেক বেশি দুঃখ, অনেক বেশি বেদনা, যে আমাকে কেউ দেখে না। খুব আক্ষেপের সঙ্গে এই কথাগুলো বলছে। অথচ সেই সংসারকে সে একা কিভাবে ম্যানেজ করে, প্রচুর পরিশ্রম করে, রাত দিন পরিশ্রম করে, এখনো এই কষ্ট নিয়ে সে কাজ করছে, কিন্তু একটু সাপোর্ট তো করতে পারে, সেটাও কেউ করছে না। এটাই তার মনে অনেক কষ্ট, এছাড়া আর কোনো কষ্ট নেই। তাহলে মেডিসিন চেঞ্জ হয়ে গেল। এই জন্য আপনার পুরো বিষয়টাকে বোঝা উচিত, বোঝার চেষ্টা করতে হবে, কিন্তু অনেক সময় পেশেন্টরা বলতে চায় না। তো আমি একটা জিনিস বুঝলাম, যে এই পেশেন্ট তার ভিতরের কথা সহজে প্রকাশ করে না। তো চলাচলের মধ্যে দিয়ে, যাতায়াতের মধ্যে দিয়ে যখন তার কাছে আপনি বিশ্বাসী হয়ে উঠবেন যে তার আবেগের কথা আপনাকে বলা যায়, তখন সে এটা প্রকাশ করবে, নচেত করবে না। সে প্রকাশ করবে না, আপনি বুঝতেই পারবেন না। সঙ্গে আরো বৈশিষ্ট্য আছে, এটা হলো ডালকা মারা। এই আজকে এখানে রাখি, বিদ্যুৎ চলে গেছে। আজকে বিদ্যুৎ গেল রাত 10টায়, কালকে গিয়েছিল 9টায়, আজকে একবার 7টাতেও গিয়েছিল। এই তো আমাদের চ্যাপড়ার পাঠটা, চলুন আজকে বন্ধ করে দিই।